চুক্তি লঙ্ঘন করে লেবাননে আরও আগ্রাসী দখলদার বাহিনী, নারীসহ নিহত ৮, অভিযান জোরদারের নির্দেশ নেতানিয়াহুর। হিজবুল্লাহর পাল্টা আঘাতে ইসরায়েলি সেনা নিহত। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি নিয়ে কাটছে না জটিলতা, জনগণের স্বার্থ নিশ্চিত না হলে সমঝোতা নয়, সাফ জবাব তেহরানের। এখনো ঝুঁকিমুক্ত নয় ইরান। উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত, কিয়েভের বিমান ঘাঁটি ও জ্বালানি অবকাঠামোতে ব্যাপক রুশ হামলা, মস্কোর সামরিক স্থাপনায় পাল্টা আঘাত। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, 46 জন নিহত, আহত 70। খনির কাজে ব্যবহারের জন্য করা হয়েছিল সংরক্ষণ, দাবি বিদ্রোহীদের। এবং অভিবাসী আটক কেন্দ্র ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উত্তেজনা, রাতভর দফায় দফায় সংঘর্ষ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাসমিলা খান। ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন করে উত্তেজনা ও কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। সংলাপ চললেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ নিশ্চিত না হলে কোনো চুক্তি নয় বলে সাফ জবাব দেশটির পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফের। এদিকে ইরান সরকারের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতে দেশটিতে 50টির বেশি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটি এখনও ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন সরকারি মুখপাত্র। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ও বার্তা বিনিময় চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় রোববার ইরানি সংবাদ সংস্থা IRNA-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চুক্তি সংক্রান্ত সব আলোচনা ও দাবিকে অনুমান নির্ভর বলেই মনে করছে তেহরান, যে কারণে চুক্তি নিয়ে কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না বলেও মন্তব্য করেন আরাকচি। একই সুরে কথা বলেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। তিনি বলেন, ইরানি জনগণের অধিকার নিশ্চিত না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করবে না তেহরান। এছাড়া বাস্তব অগ্রগতি ছাড়া কোনো প্রতিশ্রুতি পূরণে রাজি নয় বলেও স্পষ্ট করেছেন তিনি। সাম্প্রতিক সংঘাতে দেশের অবকাঠামো খাতেও বড় ধরনের ক্ষতির কথা জানিয়েছে ইরান। দেশটির সরকারের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 50টিরও বেশি সড়ক ও রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মহাসড়ক, সেতু, টানেলও রয়েছে। এসব ক্ষতি সত্ত্বেও আমদানি রফতানি ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে যুদ্ধের সরাসরি সংঘাত কমে এলেও দেশটি এখনও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। এদিকে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও সক্ষমতার বার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। জলপথ দিয়ে 24 ঘন্টায় 28টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে অবতরণ করেছে বলেও দাবি তাদের। IRGC বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপত্তা ও নজরদারি অব্যাহত রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে ইরাকের উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে IRGC। যদিও কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বা কোথায় হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। যদিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক পরাশক্তি হয়ে উঠত। 2003 সালে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে বড় ভুল আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট। অতীতে বিভিন্ন দেশে মার্কিন সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকে তার দেশের সামরিক অভিযান ছিল একটি বড় ভুল ও অত্যন্ত বোকা সিদ্ধান্ত। একইভাবে যুক্তরাষ্ট্রের ইরানে সামরিক হস্তক্ষেপ বা অভিযান চালানো উচিত হয়নি বলে মনে করেন তিনি। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানাতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কিছু হামলার কারণেই ইরান এখনো পারমাণবিক পরাশক্তি হয়ে উঠতে পারেনি। ওয়াশিংটন হস্তক্ষেপ না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র অর্জন করত। You look at what happened with Iraq. We did so bad. That was such a foolish thing, what we did. Shouldn't have been there in the first place, by the way. And shouldn't have been in Iran. But Iran has
the capability. If we didn't hit them with the B-2 bombers 9 months ago, they would have a nuclear weapon right now. পুত্রবধূ লরা ট্রাম্পকে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই ইরানের সামরিক কাঠামোর বড় অংশকে লক্ষ্যবস্তু করেনি। তিনি বলেন দেশটির সামরিক বাহিনীর একটি অংশ তুলনামূলকভাবে মধ্যপন্থী। যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে দিলে দীর্ঘমেয়াদে আরও বড় সংকট তৈরি হতে পারে। তিনি বলেন অতীতে এমন ভুল হয়েছে যে একটি দেশের সবকিছু ধ্বংস করে দেওয়ার ফলে দেশটি কয়েক দশকেও পুনর্গঠন করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং ইরান প্রসঙ্গে ট্রাম্পের এ ধরনের মন্তব্য নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হরমুজ প্রণালী ঘিরে নতুন এক কৌশল সামনে এনেছে ইরান। এবার প্রণালীর তলদেশ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও বৈশ্বিক প্রযুক্তি জায়ান্টদের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করেছে তেহরান। এতে গুগল, মেটা ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই ফি আদায় নিয়ে ধোঁয়াশা থাকলেও যুদ্ধ পরিস্থিতিতে এটিকে ইরানের বড় একটি অর্থনৈতিক চাল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পশ্চিমাদের ওপর প্রতিশোধ হিসেবে এবার হরমুজ প্রণালীর তলদেশে ইন্টারনেট লাইনের ওপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে তথ্য বহনকারী সাবমেরিন কেবলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মুজতবা প্রশাসন। গেল সপ্তাহে ইরানের আইন প্রণেতারা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ, এশিয়াকে সংযুক্তকারী এই কেবলগুলোকে লক্ষ্য করে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানের সামরিক মুখপাত্র জানান ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করবে তেহরান। এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। একই সঙ্গে এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোর কাছেই থাকবে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি তাদের জলসীমায় থাকা কেবলের জন্য ফি চাওয়া আন্তর্জাতিক আইন বা 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন চুক্তির পরিপন্থী নয়। এক্ষেত্রে তারা মিশরের উদাহরণ টেনেছে, যারা সুয়েজ খালের কৌশলগত অবস্থান ব্যবহার করে সাবমেরিন কেবল থেকে বার্ষিক কোটি কোটি ডলার ট্রানজিট এবং লাইসেন্স ফি আয় করে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তির জায়ান্টরা ইরানকে কোনো অর্থ প্রদান করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে ফের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মুখে ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে। বিশ্লেষকরা বলছেন সাবমেরিন কেবলে যে কোনো হামলায় বিভিন্ন মহাদেশে ইন্টারনেট বিপর্যয় নেমে আসতে পারে। লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী সহ 8 জন নিহত হয়েছেন। হাসপাতাল কর্মী সহ আহত হন অন্তত 20 জন। জবাবে হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহতের খবর পাওয়া গেছে। এদিকে 900 বছরের পুরনো বিউফোর্ট দুর্গ দখলের পর হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে অভিযান আরও জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার বিভিন্ন শহরে বিমান ও ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী। টাইরের কাছে অবস্থিত আব্বাসিয়েহ ও হাসপাতাল সংলগ্ন এলাকাও লক্ষ্যবস্তু বানানো হয়। দিনভর হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। হাসপাতাল কর্মী সহ আহত হয়েছেন অনেকে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয়রা। পাল্টা জবাবে হিজবুল্লাহ ড্রোনের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে দখলদার বাহিনী। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শত্রুপক্ষের যুদ্ধবিমান শনাক্তের দাবি করা হয়েছে। পাশাপাশি লেবানন থেকে ছোড়া 2টি প্রজেক্টাইল ভূপাতিতেরও কথা জানিয়েছে তারা। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর 900-র বেশি সদস্যকে হত্যার দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে লেবাননে স্থল অভিযান আরও বিস্তারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন সেনাদের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকার আরও ভেতরে প্রবেশ এবং অভিযান আরও জোরদার করতে হবে। বিউফোর্ট দুর্গ ও আশপাশের কৌশলগত এলাকা দখলকে বড় অগ্রগতি হিসেবেও উল্লেখ করেন তিনি। আমাদের যোদ্ধারা বিউফোর্ট ঘাঁটি দখল করে সেখানে ইসরায়েলের পতাকা উত্তোলন করেছে। আমি আইডিএফকে লেবাননে অভিযান আরও বাড়ানোর নির্দেশ দিয়েছি। আর এখন নির্দেশ হলো
হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোর আরও ভেতরে যাওয়া এবং অভিযান বাড়ানো। এদিকে চলমান সংঘাতে লেবাননে 12 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত ও 3000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কাতার। ইসরায়েলের হামলা ও স্থল অভিযান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এটি দ্রুত বন্ধ হওয়া উচিত বলেও মন্তব্য করেছে দেশটি। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। রোববার উপত্যকার একটি ক্যাফে ও বন্দরে দখলদার বাহিনীর হামলায় 3 জন নিহত হন। পশ্চিম তীরেও এক ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে বিদ্যুৎ সংকটে পড়েছে গাজার হাসপাতালগুলো। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা অফা জানিয়েছে, স্থানীয় সময় রোববারও গাজা সিটির পশ্চিমে একটি বন্দরে হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন। তাদের উদ্ধার করে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর নেতানিয়াহু বাহিনীর হামলায় এ পর্যন্ত 930 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় 3000। অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার দখলদারদের গুলিতে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। জেরুজালেম গভর্নরের দাবি, নিহত ব্যক্তি আলরাম এলাকায় বিভাজন দেয়াল পার হয়ে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকার 70% নিয়ন্ত্রণ বাড়ানোর ঘোষণার নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেন, 2025 সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি মানছে না ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধবিরতি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপের আহ্বান জানান তিনি। দখলদারদের আগ্রাসনের মধ্যেই গাজার দেইর আল বালাহ শহরের হাসপাতালে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চতুর্থ জেনারেটর বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে গেছে অপারেশন থিয়েটার। ডায়ালাইসিস, নবজাতক সেবা, আইসিইউ ও ল্যাবরেটরি বিভাগও যে কোনো সময় বন্ধের শঙ্কা প্রকাশ করেছে তারা। এতে শত শত রোগীর জীবন ঝুঁকিতে পড়েছে। জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাসরিন রুমি, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হচ্ছে রাশিয়া ইউক্রেন সংঘাত। গত 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি ও জ্বালানি পরিবহন অবকাঠামোতে ব্যাপক হামলা চালিয়েছে মস্কো। জবাবে রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে বড় ধরনের রুশ হামলার শঙ্কায় সতর্ক করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামরিক ও জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। মস্কোর দাবি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের সামরিক ঘাঁটি, জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। 148টি এলাকায় ইউক্রেনীয় সেনা ও বিদেশি যোদ্ধাদের অবস্থানে আঘাত হানার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের একটি ড্রোন জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টারবাইনে আঘাত হেনেছে বলে অভিযোগ করেছেন পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান রোসটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এদিকে ইউক্রেনের দাবি, রাশিয়ার রোস্তভ অঞ্চলের সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও 2টি Tu-142 সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। পাশাপাশি রাশিয়ার বিভিন্ন জ্বালানি স্থাপনাতেও হামলা চালিয়েছে জেলেনস্কি বাহিনী। এসব হামলায় রাশিয়ার যুদ্ধ চালানোর সক্ষমতা কমিয়ে দিচ্ছে বলেও দাবি তাদের। একই সঙ্গে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা নিয়ে রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এটিকে ভিত্তিহীন প্রচারণা বলেও মন্তব্য করেছে কিয়েভ। এমন পরিস্থিতিতে বড় ধরনের রুশ হামলার আশঙ্কা এখনও রয়েছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বলেন, এ বিষয়ে মিত্র দেশগুলো রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে। শিগগিরই নতুন বৈঠক ও প্রতিনিধি পর্যায়ে আলোচনা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি। বড় ধরনের হামলার আশঙ্কা এখনও রয়েছে। এ বিষয়ে আমাদের মিত্ররা রাশিয়ার সঙ্গে কথা বলেছে, তবে রাশিয়া তাদের অবস্থান বদলাবে এমন আশা খুব কম। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। বিপদের সংকেত পেলেই দ্রুত নিরাপদ স্থানে চলে যান এবং নিজের জীবন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও কঠোর অবস্থানে যুদ্ধ থামার কোনো লক্ষণ এখনই দেখা যাচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামরিক অভিযান ও কূটনৈতিক তৎপরতা দুই পথেই নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মস্কো ও কিয়েভ।
মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে একটি বিস্ফোরক গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ। স্থানীয় সময় রোববার দেশটির শান রাজ্যের কৌংটাট গ্রামে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণের পরই একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশেপাশের কয়েকটি বাড়ি ধসে পড়ে। পাশাপাশি পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা। ঘটনাস্থলটি সশস্ত্র গোষ্ঠী টা আং ন্যাশনাল লিবারেশন আর্মি TNL এর নিয়ন্ত্রণে। তারা জানায়, খনির কাজে ব্যবহৃত বিস্ফোরক সেখানে সংরক্ষিত ছিল। এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের সঠিক কারণ জানতে চলছে তদন্ত।